প্রথম গল্পটি বেদা এবং অর্জুনকে নিয়ে। গল্পের শুরুতে আমরা দেখি অর্জুনের পরিবার বেদার পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কারণ তাদের দুই বাবা একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। অর্জুনের বাবা জিজ্ঞেস করেন, দাদিমা কোথায় চিকু? তারা বলে যে তিনি এই মুহূর্তে মায়ের ভক্তিতে মগ্ন আছেন এবং কিছুক্ষণ পরে চলে আসবেন। তখনই দাদিমার গ্র্যান্ড এন্ট্রি হয়। বেদাটাকে খাওয়ার জন্য সিঙ্গারা দেয়। দাদিমা জিজ্ঞেস করেন, তুমি কি এতে চিনি দিয়েছো? বেদা বলে, না, এতে রাঙা আলু, সুইট পটেটো দিয়েছি এবং যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অর্জুনের মা বলেন যে এরা দুজনেই খুব স্বাস্থ্য সচেতন, তাই এদের জুটি দারুণ জমবে। এরা একে অপরের সাথে অনেক সময় কাটিয়েছে, ট্রেকিং এ গেছে, অনেক জায়গায় একসাথে ঘুরেছে। তারা বলে যে এদের তো 36-এর 36 গুণই মিলে গেছে। তখনই দাদিমা বলেন, 36-এর 36 গুণ মেলা জরুরি নয়। তারপর দাদিমা জিজ্ঞেস করেন, ইউ হ্যাড আ ইন্টিমেট বিফোর? তোমরা কি আগে শারীরিক সম্পর্ক করেছো? এটি শুনেই সবার মুখের অবস্থা খারাপ হয়ে যায়। দাদিমা বলেন, তোমরা কি যৌনক্রিয়া করেছো? তার ছেলে বলে, মা তুমি এসব কি বলছো? দাদিমা বলেন, যার মাধ্যমে তোমার জন্ম হয়েছে। তার ছেলে একদম চুপ হয়ে যায়। দাদিমা বলেন যে আমরা কোনো নতুন জিনিস কেনার আগে কি তার টেস্ট ড্রাইভ নেই না? সবাই বলে, হ্যাঁ নেই। এতে সন্দেহের কি আছে? দাদিমা বলেন, তবে এদেরও নেওয়া উচিত, যাতে বোঝা যায় তাদের সম্পর্কের মধ্যে কতটা সামঞ্জস্য, কম্পাবিলিটি আছে। যদি সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ হয় তবেই তো ভবিষ্যতে সুখময় হবে, না হলে সম্পর্ক এভাবেই থেকে যায়। সন্ধ্যায় বেদা তার দাদিমার সাথে দেখা করতে যায়। দাদিমা জিজ্ঞেস করেন, অর্জুন কেমন? বেদা বলে, সে ভালো, সে মজার। দাদিমা বলেন, আমি ওই বিষয়ে বলছি না, সে অ্যাকশন কেমন? বেদা বলে, আমি জানি না, আমি আপনাকে জেনে বলবো। দাদিমা বলেন, দ্রুত করো। বেদা বলে, দাদি মিলন গুরুত্বপূর্ণ নয়, ভালোবাসা গুরুত্বপূর্ণ। তখন দাদি বলেন, আমার বলার মানে এটি নয়, যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে মিলন ভালো হওয়া উচিত, তবেই জীবন ভালো কাটে। দাদি আরো বলেন, আজ যদি তোমার দাদু বেঁচে থাকতেন তবে তোমার হাতে আজ তোমার চাচুরা খেলা করত। বেদা জিজ্ঞেস করে, দাদি আপনিও কি ট্রাই করেছিলেন? দাদি বলেন, হ্যাঁ, আমরা তো আখের খেতে, ট্রেনের বড় বড় কামরায়, এমনকি অনেক কোণে গিয়েও ক্যাপাবিলিটি টেস্ট করেছি। এরপর বেদা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তারা খাওয়ার টেবিলে বসে, কিন্তু তার ছেলে তার ওপর রেগেছিল, তাই সে খাবার ছেড়ে পাশে চলে যায়। দাদিমা তার ছেলেকে বলেন, যদি তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকতো তবে আজ আমরা এসব বলার দরকার হতো না। তার ছেলের বউ বলে, আমি খুশি দাদি। দাদিমা বলেন, আমি জানি না তোমাদের সম্পর্ক কেমন। মিলন মানে শুধু বাচ্চা জন্ম দেওয়া নয়, এটি ভালো সম্পর্ক এবং বন্ডিং হওয়াই হলো মিলনের আসল মানে। এরপর অর্জুন এবং বেদা বাইরে চলে যায় এবং একে অপরের খুব কাছাকাছি আসে। তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে চাইছিল, কিন্তু গাড়িতে অনেক মানুষ থাকায় তারা একটি রুম বুক করে সেখানে চলে যায়। তাদের মধ্যে প্রথমবার ঘনিষ্ঠতা হয়। বেদা যখন বাড়ি ফিরে আসে, দাদিমা জিজ্ঞেস করেন, কেমন ছিল তোমার অভিজ্ঞতা? বেদা বলে, এটি ভালো ছিল। দাদিমা বলেন, শুধু একবারেই বোঝা যায় না যে তোমরা একে অপরের সন্তুষ্ট করতে পারছো কিনা, তোমাকে এটি আবার চেষ্টা করতে হবে এবং দেখতে হবে অর্জুনও কি তোমার উপর সন্তুষ্ট কিনা। দাদিমা বলেন যে তোমাদের ভেতরের মাউন্ট ফুজি বের হওয়া উচিত, যা থেকে বোঝা যাবে যে তোমরা দুজনেই তৃপ্ত। বেদা অর্জুনকে নিয়ে অনেকবার হোটেলে যায় এবং পরীক্ষা করে যে তারা একে অপরের ওপর সন্তুষ্ট কিনা। অবশেষে অনেক টেস্ট ড্রাইভের পর বেদা তার দাদিমাকে বলে, হ্যাঁ, আমরা একে অপরের প্রেমে পড়েছি এবং বিয়ের জন্য প্রস্তুত। দাদিমা বলেন, তোমাদের বাসর রাত এই রুমেই কাটাতে হবে এবং যতক্ষণ না তোমাদের মাউন্ট ফুজি পুরোপুরি বের হচ্ছে ততক্ষণ এই রুম থেকে বের হওয়া যাবে না। এরপর অর্জুন ও বেদার বিয়ে হয়ে যায় এবং বাসর রাতে দাদিমা নিজে রুম সাজান। তারপর অর্জুন ও বেদা রুমে চলে যায় এবং দরজাও বন্ধ হয়ে যায়। এরই সাথে প্রথম অংশ শেষ হয়। তারপরে শুরু হয় দ্বিতীয় গল্প, ঈশিতা ও সীমাকে নিয়ে। পরের গল্পটি ঈশিতার, যে একজন সিঙ্গেল ওয়ার্কিং ওমেন ছিল। সে 3টার সময় অফিস শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল। তখন তার বান্ধবীর ফোন আসে, তাদের মধ্যে কথা হয় এবং বান্ধবী জিজ্ঞেস করে, তোমার মাইগ্রেন এখন কেমন? ঈশিতা বলে, হ্যাঁ, এখন কিছুটা ভালো। সে বাড়ি পৌঁছে বলে, আমি বাড়ি পৌঁছে গেছি, পরে কথা বলছি। সে যখন বাড়ির দরজা খোলে, দেখে যে কেউ একজন তার বিছানায় ঘনিষ্ঠ হচ্ছে। সে অবাক হয়ে যায় এবং তখনই বাড়ি থেকে বেরিয়ে আসে। তার বান্ধবীকে বলে যে, দিদি আমার বিছানায় মিলন করছে। বান্ধবী বলে, কোন দিদি? সে বলে, সীমা দিদি। বান্ধবী বলে, ওটা তোমার বাড়ি, তুমি তাকে বের করে দিতে পারো। ঈশিতা যখন রুমে যায়, বেডশিট দেখে সে অবাক হয়ে যায় এবং রাতে ঘুমানোর আগে বেডশিট পরিবর্তন করে দেয়। ঘুমানোর সময় তার সেই সব কথা মনে আসছিল এবং সে উত্তেজিত হচ্ছিল। পরের দিন সকালে সীমা দিদি যখন বাড়ি আসে, ঈশিতা তার দিকে তাকিয়ে থাকে। সীমা বলে, আপনি কাল রাতে বাথরুমের জানালা খোলা রেখেছিলেন, অনেক মশা ঢুকেছে এবং খাবারও ভালো হয়নি। আজ বিকেলে আবার ঈশিতা 3টার সময় অফিস থেকে ফিরে আসো এবং তাদের ঘনিষ্ঠ হতে দেখে। বেশ কিছুদিন ধরে এমন চলতে থাকে। ঈশিতা অফিসের কাজের চাপ অন্যদের উপর দিয়ে বলতো যে তার মাইগ্রেন থেরাপি নিতে যেতে হবে এবং প্রতিদিন সে তাদের ঘনিষ্ঠ হতে দেখত। একদিন সীমা দেখে যে ঈশিতা জলদি বাড়ি চলে এসেছে এবং এই লোকটা ভেতরে বাথরুমে ছিল। সীমা তাকে ফোন করে জানতে চেয়েছিল, কিন্তু সে ফোন ধরেনি। সীমা বুঝতে পারে যে ঈশিতা তাদের লুকিয়ে লুকিয়ে দেখছে এবং তবুও সে বালতির নিচে রেখে লোকটার সাথে ঘনিষ্ঠ হতে চলে যায়। সীমা সব যেন এটি হতে দেয়। একদিন যখন ঈশিতা তাদের দেখে উত্তেজিত হচ্ছিল, তখন তার থেকে শব্দ হয়ে যায়। শব্দ হতেই ভেতর থেকে তারা দুজনেই বেরিয়ে আসে এবং দেখে যে ঈশিতা তাদের দেখছে।
তাদের মধ্যে অনেক তর্ক হয়। সীমা বলে, এই আমার স্বামী, আমি আমার স্বামীর সাথে যা খুশি করি, তাতে আপনার কি? আপনি ভুল করছেন, আপনি অন্যের ঘনিষ্ঠ হওয়া এভাবে দেখতে পারেন না। তাদের মধ্যে অনেক ঝগড়া হয় এবং ঈশিতা তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন ঈশিতা এক নতুন কাজের মেয়ে রাখে এবং সে জানতে চায় স্বামীকে কেন বের করা হলো, কারণ সে অনেক বছর ধরে সেখানে কাজ করছিল। সীমা সবাইকে বলে দেয় যে ঈশিতা তাদের ঘনিষ্ঠ হতে দেখত। লোকেরা তাকে খারাপ নজরে দেখতে শুরু করে। তার বান্ধবী সেমি জিজ্ঞেস করে, তুমি কি সীমাকে কাজ থেকে বের করে দিয়েছো? ঈশিতা বলে, হ্যাঁ। সেমি বলে, তুমি কি আমাকে আর রাহুলকেও ঘনিষ্ঠ হতে দেখতে? ঈশিতা বলে, তুমি কি আজে বাজে বলছো? আমি এখন বিজি আছি অফিসে, পরে ফোন করছি। লোকেরা তাকে ভুল বুঝছিল। একাকিত্বে বাধ্য হয়ে ঈশিতা লাভ এবল নামের একটি সাইডে যায় এবং নিজের জন্য সঙ্গী খোঁজে। পরের বার যখন সে সবজি কিনছিল, তখন সীমার সাথে দেখা হয়। ঈশিতা সীমাকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ পেয়েছো? সীমা বলে, আপনি কি নতুন কাজের মেয়ে পেয়েছেন? দুজনেই হ্যাঁ বলে। ঈশিতা বলে, যখন তুমি সব জানতে তখন আমাকে কেন বলনি? সীমা বলে, আমার মজা লাগতো। সীমা জিজ্ঞেস করে, আমি কি কাল থেকে কাজে আসবো? ঈশিতা বলে, হ্যাঁ, এবং তাকে ঘরের চাবি দিয়ে দেয়। পরের দিন আবারও 3টের সময় সেই একই গল্প শুরু। এরই সাথে দ্বিতীয় পাঠ শেষ হয়। তৃতীয় গল্পটি ছিল বিজয় ও শান্তিকে নিয়ে। বিজয় একজন বড় ব্যবসায়ী। গল্পের শুরুতে আমরা দেখি বিজয় তার গাড়িতে কোথাও যাচ্ছে। বিজয় কামনার লাস্ট পরিপূর্ণ ছিল। সে যেতে যেতে নিশি নামের এক মেয়ের সাথে কথা বলছিল এবং বলছিল, আমাকে পুরো শরীর দেখাও। সে তার সাথেই দেখা করতে যাচ্ছিল, কিন্তু তখনই অফিস থেকে ফোন আসে যে মিটিং এ যেতে হবে। নিশি বলে, তুমি কি আমার সাথে দেখা করতে আসবে না? নিশি যখন তাকে শরীর দেখায়, তখন কামনার বসে বিজয়ের একটি দুর্ঘটনা ঘটে। সে সামনে থেকে আসা একটি সাইকেল দেখতে পায় না এবং গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। আমরা দেখি বিজয় একদমই ঠিক আছে এবং সে গাড়ি থেকে নামে। সে সাইকেল চালকের কাছে লিফট চায় মেকানিকের কাছে যাওয়ার জন্য। মেকানিকের কাছে পৌঁছে সে গাড়ি ঠিক করার জন্য পাঠিয়ে দেয়। বিজয় তার স্ত্রীকে ফোন করতে চেয়েছিল, কিন্তু সেখানে ফোনটি অনেকদিন ধরে নষ্ট ছিল। সে একটি কফি শপ থেকে কফি নিয়ে জায়গাটি ঘুরতে থাকে। সে একটি জায়গা দেখে যেখান থেকে গানের শব্দ আসছিল। সে সেখানে যায় এবং দেখে সেটি একটি কমিউনিটি সেন্টার। ভেতরে সে এক মেয়েকে দেখে যাকে তার পরিচিত মনে হয়। গান শেষ হলে মেয়েটি সেখান থেকে চলে যায় এবং বিজয় তার পিছু নেয়। বিজয় তাকে থামিয়ে বলে, তুমি কি শান্তি? সে বলে, না, তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য এটি ঠিক হবে না। ভুলবশত বিজয়ের কফি শান্তির গায়ের ওপর পড়ে যায় এবং সে সেটি পরিষ্কার করার জন্য চেষ্টা করে। এটি দেখে একজন ইন্সপেক্টর এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে, এ কি তোমাকে বিরক্ত করছে? শান্তি বলে, না, ও আমাকে বিরক্ত করছে না, আমি ওকে চিনি। ইন্সপেক্টর তাকে সেখান থেকে যেতে বলে। শান্তি নিজের বাড়িতে যায় এবং বলে, আমি পোশাক পরিবর্তন করে আসছি, তারপর কথা হবে। বিজয় তাকে লুকিয়ে গোসল করতে দেখে এবং শান্তি তা জানতো। শান্তি বেরিয়ে এলে বিজয় জিজ্ঞেস করে, আমার স্ত্রী এতদিন কোথায় ছিল? শান্তি এবং বিজয় 10 বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু শান্তি 10 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। শান্তি বলে, 10 বছর আগে যখন আমাদের দেখা হয়েছিল, তখন এক দম্পতি আমার সাহায্য চেয়েছিল, কারণ তার স্ত্রী গর্ভবতী ছিল। আমি তাদের সাহায্য করতে চাই এবং তারপরে ঘটনা আমার মনে নেই। বিজয় জিজ্ঞেস করে, কেন সে ফিরে আসেনি? শান্তি বলে যে তার ভয় ছিল যে কেউ তাকে মারতে চায়। বিজয় বলে, কে? শান্তি বলে, তোমার স্ত্রী অনু। সে তোমাকে পছন্দ করত এবং আমাকে খুব হিংসে করত। আমি যখন গর্ভবতী ছিলাম সেটি কাউকে বলিনি, কিন্তু বাথরুমে আমার প্রেগনেন্সি কিট ফেলে এসেছিলাম। আমার পর বাথরুমে অনু গিয়েছিল এবং সেই কিটটি উল্টে রেখেছিল। বিজয় বলে, এখন তোমার কোনো বিপদ নেই, তুমি আমার সাথে চলতে পারো। এরপর বিজয় ও শান্তির মধ্যে চুম্বন হয় এবং তারা ঘনিষ্ঠ হয়। শান্তি জিজ্ঞেস করে, আমি কি এবার গর্ভবতী হব? বিজয় বলে, না, এবার হবে না। যদি তোমার সন্দেহ হয় তবে রেড কিট দিয়ে আবার চেক করতে পারো। তখনই শান্তির সন্দেহ হয়, কারণ সে তো রেড কিট সম্পর্কে কাউকে বলেনি। সে ওই কিটটি বিদেশ থেকে আনিয়েছিল। বিজয় সেটি সম্পর্কে জানলো কি করে? তখন সে বুঝতে পারে যে বিজয়ই তাকে মারার চেষ্টা করেছিল। বিজয়েরও সন্দেহ হয় এবং সে স্বীকার করে যে হ্যাঁ, সেই তাকে মারার চেষ্টা করেছিল। বিজয় বালিশ চেপে ধরে শান্তির প্রাণ কেড়ে নেয়। পুলিশ ইন্সপেক্টর শান্তির খোঁজ নিতে দরজার কাছে আসে, কিন্তু দরজা বন্ধ থাকায় সে ফিরে যাচ্ছিল। তখনই তাড়াহুড়ো করতে গিয়ে বিজয়ের হাত থেকে একটি প্লেট ভেঙে যায়। ইন্সপেক্টর ডুপ্লিকেট চাবি নিয়ে ভিতরে ঢুকে। বিজয় সেখান থেকে কোনোভাবে পালিয়ে তার গাড়ির কাছে পৌঁছায়। তখন সে দেখে যে কিছু লোক তার গাড়ির ভেতর থেকে তার নিজের লাশ বের করছে। সে অবাক হয়ে যায়। তখন সেখানে শান্তি আসে এবং বলে, আমি তোমাকে বলেছিলাম না জলদি বেরিয়ে যাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। তখনই বোঝা যায় যে বিজয় মারা গেছে এবং এইসব ছিল তার কল্পনা। সে শান্তির আত্মার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। এরই সাথে তৃতীয় পাঠ শেষ হয়। গল্পের চতুর্থ পাঠটি হলো দেবযানীকে নিয়ে। দেবযানীর স্বামী প্রতিদিন দেবযানীর সাথে জোর জবরদস্তি করত। দেবযানীর স্বামী, যাকে লোকে রানাসা বলে ডাকতো, সে তার টেন্ডার মিটিং শেষ করে বাড়ির দিকে আসছিল। তার ছেলেও সাথে ছিল। তাদের বাড়ি ছিল নদীর ওপারে। বাড়ি যাওয়ার সময় সে দেখে তাদের কাজের মেয়ে বিথারি বাড়ির দিকে যাচ্ছে। সে তার ছেলে অঙ্কুরকে বলে, তুমি বাড়ি যাও, আমি আসছি। সে বিথারিকে বলে, আজ এত জলদি কেন যাচ্ছ? সে বলে তার জ্বর। রানা শাহ বলে, জ্বরের ওষুধ তো আমি তোমাকে দিয়ে দিব, এবং সে তার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়। তার ছেলে অঙ্কুর এটি দেখে নেয়।
বাড়ি পৌঁছানোর পর দেবযানী অঙ্কুরকে খাবার দেয় এবং বলে, বেটা অনেক পরিশ্রম করো, তোমাকে এখান থেকে ইংল্যান্ড যেতে হবে এবং আমরা দুজনেই এখান থেকে চলে যাব। সন্ধ্যায় তার স্বামী ফিরে আসে এবং দেবযানীর সাথে আবারও জোর জবরদস্তি করে। পরের দিন দেবযানী একটি কঠোর মালকিনকে ফোন করে, যেখানে সে আগে কাজ করত। দেবযানী জিজ্ঞেস করে তার শরীর কেমন। মালকিন বলে, এই বয়সে ডাক্তার আর কি করবে, যখন যাওয়ার সময় আসে তখন কেউ কিছু করতে পারে না। মালকিন বলে, দেবযানী তুমি ওখানে গিয়ে তো পুরো বদলে গেছো। দেবযানী বলে, আমার এখানে থাকলে যদি আমার ছেলে রাজা হতে পারে তবে আমি এটি মেনে নেব। মালকিন বলে, এখানে আমাদের এক মেয়েকে কোনো এক পাপী রোগে আক্রান্ত করে দিয়েছে। পরের দিন রানাশা অঙ্কুরের বন্ধুকে ধমক দেয় যে অঙ্কুর ফেল করলে সেও ফেল করবে। পরের দিন সকালে দেবযানীর স্বামী যখন ঘুম থেকে উঠে দেখে বাড়িতে এক নতুন কাজের মেয়ে এসেছে। নাম জিজ্ঞেস করলে সে বলে রেখা। স্বামী খারাপ দৃষ্টি এবার রেখার ওপর পড়ে। কিছুক্ষণ পর অঙ্কুর তার বাবাকে বলে যে সে ইংল্যান্ডে পড়তে যেতে চায়, সেখানকার পড়াশোনা ভালো, কিন্তু তার বাবা তাকে যেতে নিষেধ করে দেয়। পরের দিন দেবযানীর স্বামী দেবযানীকে জিজ্ঞেস করে, এই নতুন মেয়ে কেন? পুরনো বিথারী তো ভালো কাজ করছিল, আমরা তাকে টাকাও দিচ্ছিলাম। দেবযানী বলে, টাকা তাকে কাজ করার জন্য দেওয়া হতো, বেডরুমে যাওয়ার জন্য না। এরপর সে দেবযানীকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। রানাশা রেখাকে মাঝপথে থামিয়ে নিজের রুমে নিয়ে যায় এবং তাকে দিয়ে পা টিপিয়ে নেয় ও মদ খাওয়ার প্রস্তাব দেয়। সে রেখার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল, কিন্তু তখনই তার ছেলে চলে আসে এবং সে থেমে যায়। অঙ্কুর তার মাকে কথা দেয় যে সে অনেক পরিশ্রম করবে এবং তারা ইংল্যান্ড চলে যাবে, এই মহলে আর কোনোদিন ফিরবে না। রাত হয়ে গিয়েছিল, দেবযানী তার রুমে ঘুমাচ্ছিল। তখনই পাশের রুম থেকে ঘনিষ্ঠ হওয়ার শব্দ আসতে থাকে। দেবযানী সেটি দেখতে যায়। দেবযানী জানতো এটি তার স্বামীই হবে, যে রেখার সাথে জোর জবরদস্তি করছে, এবং সে এটি জেনে খুব খুশি ছিল, কারণ রেখা সেই মেয়ে ছিল যে অসুস্থ ছিল এবং তার শরীরে সংক্রমণ অ্যাসিডিটি ছড়িয়ে পড়েছিল। দেবযানী চেয়েছিল সংক্রমণটি তার স্বামীর শরীরেও ছড়িয়ে পড়ুক এবং সে মারা যাক, যাতে দেবযানী ও তার ছেলে এই নরক থেকে ইংল্যান্ডে যেতে পারে। কিন্তু টুইস্ট তখন আসে যখন সে দেখে তার স্বামী উঠানে মদ খেয়ে পড়ে আছে। তার রুমের ভেতরে রেখার সাথে যে ঘনিষ্ঠ হচ্ছিল সে আর কেউ নয়, স্বয়ং তার ছেলে অঙ্কুর। এটি দেখে দেবযানী খুশি বিষাদে পরিণত হয়। এরই সাথে চতুর্থ গল্পের শেষ হয়। আশা করি আপনাদের এই গল্পটি খুবই ভালো লেগেছে। এটি একটি ওয়েব সিরিজ, 4টি সিরিজে ভাগ করা, তাই আমি একই ভিডিওতে এই 4টি ওয়েব সিরিজ একসাথে এক্সপ্লেইন করে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ এই ভিডিওটি বানাতে আমাদের খুব কষ্ট হয়। আপনাদের একটি লাইকই আমাদের নতুন অনুপ্রেরণা দেয়। আপনাদের একটি লাইকই আমাদের নতুন করে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।